হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাট্রিক স্টাডি সেল। ইকোনমিক্সের ওপরে যে এমসিকিউ সেটগুলো প্রোভাইড করছি, আজকে তার 3 নম্বর সেট। স্পেশালি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন প্রিলিমিনারি এক্সামিনেশন 2021-এর জন্য বেস্ট করেই আমি এই সেটগুলো দিচ্ছি। চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ইন কেস আরবিআই ওয়ান্টস টু মেক ইট মোর এক্সপেন্সিভ ফর দ্য ব্যাঙ্কস টু বরো মানি, ইট অপশান এ ইনক্রিজ দ্য রেপো রেট, রিডিউস দ্য রেপো রেট, ইনক্রিজ দ্য রিভার্স রেপো রেট, রিডিউস দ্য রিভার্স রেপো রেট। অ্যান্সারটা করার আগে অপশানগুলো দেখে নিই। রেপো রেট, রেপো রেট কি না, যখন আরবিআই কোনো কমার্শিয়াল ব্যাংককে টাকা ধার দেয়, যে রেট অফ ইন্টারেস্টে টাকা ধার দেয় সেটাকে রেপো রেট বলা হয়। আচ্ছা, এই যে টাকা ধার দেবে বা মানি ধার দেবে, সেটার একটা কন্ডিশন আছে, ফর শর্টেজ অফ অ্যাসেট। কোনো কমার্শিয়াল ব্যাংকের যদি কোনো একদিনে অ্যাসেট শর্ট হয়, সেই অ্যাসেট পূরণ করার জন্য, সেই শর্টফল বা শর্টেজ পূরণ করার জন্য ওভারনাইটে টাকা ধার দেয়, সেটাই হচ্ছে রেপো রেট। বোঝা গেল? আরবিআই যে পার্সেন্টেজে কমার্শিয়াল ব্যাংকে টাকা ধার দেবে সেটা হচ্ছে ওভারনাইটে, আর সেই পার্সেন্টেজকেই বলা হয় রেপো রেট। উল্টো দিক থেকে যদি দেখি, আরবিআইয়ের কখনো টাকার প্রয়োজন হয়েছে, কমার্শিয়াল ব্যাংক টাকা দিয়েছে, তাহলে সেই যে রেট সেটাকেই বলা হয় রিভার্স রেপো রেট। রিভার্সে কমার্শিয়াল ব্যাংক আরবিআইকে টাকা ধার দিচ্ছে। এটা বোঝা গেল আশা করছি। আচ্ছা, রেপো রেট কেন ইউজ করা হয়? অ্যাকচুয়ালি ইকোনমিতে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য। ইনফ্লেশন বেড়ে গেলে রেপো রেট বাড়িয়ে দেবে, ইনফ্লেশন কমে গেলে রেপো রেট কমিয়ে দেবে। এটা হচ্ছে ব্যাপার। ওকে, এবার তাহলে কি না, মোর এক্সপেন্সিভ মানে কমার্শিয়াল ব্যাংকের যদি টাকা ধারের ভ্যালুটা ব্যয়বহুল করে দেয়, টাকা ধারের পরিমাণটা যদি বা টাকা ধারের ব্যাপারটা যদি ব্যয়বহুল বা বেশি কস্টলি করে দেয়, তাহলে কি করবে? অবভিয়াসলি রেপো রেট ইনক্রিজ করবে। মানে রেপো রেট ইনক্রিজ করে দিলে কি, কমার্শিয়াল ব্যাংকগুলোকে বেশি পরিমাণে ইন্টারেস্ট দিতে হবে, তাদের কস্ট বেড়ে যাবে টাকা ধার নেওয়ার। এটাই বলেছে। ওকে, বোঝা গেল? তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ইনক্রিজ দ্য রেপো রেট। রেপো রেট কত? কারেন্ট রেপো রেট হচ্ছে 4%। কারেন্ট রেপো রেট 4%, কারেন্ট রিভার্স রেপো রেট হচ্ছে 3.35%, রিসেন্ট যেটা চলছে। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই। আরবিআইয়ের সংজ্ঞাতে ফিনান্সিয়াল ইনক্লুশনের ডেফিনেশন বা আরবিআইয়ের মতে ফিনান্সিয়াল ইনক্লুশনের ডেফিনেশন: গ্রেটার কনজিউমার প্রোটেকশন ফর নিউলি ইনক্লুড কাস্টমার, অ্যান্ড ইজিলি অ্যাক্সেসড অ্যান্ড স্পিডি গ্রিভেন্স রিড্রেসাল প্রসেস, এক্সপেন্ডেড এফোর্ট অফ ফিনান্সিয়াল লিটারেসি। কনজিউমার প্রোটেকশন, অ্যাক্সেসড অ্যান্ড স্পিডি গ্রিভেন্স আর ফিনান্সিয়াল লিটারেসি। অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। অ্যাকচুয়াল ফিনান্সিয়াল ইনক্লুশন মানে মার্কেটে নতুন কোনো ফিনান্সিয়াল পার্সন আসলে, ফিনান্সিয়াল মার্কেটে যেটা আমাদের ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেট বলা যায়, সেই মার্কেটে যখন নতুন কেউ ইনভেস্টার আসে, তাকে সিকিউর প্রদান করাটাই হচ্ছে মেন ব্যাপার। তো সেইটার মধ্যে সবাই যাতে খুব ইজিলি ইনক্লুড হতে পারে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন। ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, the aim of the third 5-year plan 1961-66 was: option A, rapid industrialization; B, growth with stability and progress towards self-reliance; C, self-reliant and self-generating economy; D, removal of poverty and attainment of self-reliance. Answer হবে অপশন সি, সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি। একটু বলে দিই, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা হচ্ছে সেকেন্ড 5-year প্ল্যানে। কবে? সেকেন্ড 5-year প্ল্যানে। আচ্ছা, নেক্সট যে অপশন রয়েছে গ্রোথ অ্যান্ড উইথ স্টেবিলিটি প্রোগ্রেস টুয়ার্ড সেলফ রিলায়েন্স, এটা থার্ড 5-year প্ল্যানের পর থেকে কী বলা যায়, থার্ড 5-year প্ল্যানে সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি তৈরি করা হয়েছিল। তো সেটাই তারপর থেকে ওটা ইউজফুল হতে থাকে বা রিপিট হতে থাকে। নেক্সট লাস্ট অপশন যেটা দিয়েছে প্রোভার্টি, রিমুভাল অফ প্রোভার্টি। অ্যাকচুয়াল প্রোভার্টি রিমুভাল যদি দেখা যায়, তাহলে এটা হবে ফিফথ 5-year প্ল্যান, যেটা আমরা মেনলি জানি ইন্দিরা গান্ধী করেছিলেন, গরিবি হাটাও। ওকে, এটা স্লোগান ছিল, গরিবি হাটাও। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দেয়ার আর 3 মেন ট্রেজারি বিল ইন ইন্ডিয়া। আচ্ছা, ট্রেজারি বিল কী জিনিস বলে দিই না, আমাদের ফিনান্সিয়াল মার্কেট, দুটো মার্কেট আছে, একটা মানি মার্কেট আর একটা ক্যাপিটাল মার্কেট। ঠিক আছে? মানি মার্কেট, ফিনান্সিয়াল মার্কেটের দুটো মার্কেট, মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। মানে একটা টাকার বাজার আর একটা মূলধনের বাজার, মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। তো সেই মানি মার্কেটের অংশ হচ্ছে ট্রেজারি বিল, মানি মার্কেটের একটা অংশ হচ্ছে ট্রেজারি বিল। এর মাধ্যমে কী বলা যায়, ফিনান্সিয়াল মার্কেটে টাকা খাটানো যাকে বলে। তো সেই ট্রেজারি বিল হচ্ছে গভর্নমেন্টের বিল, গভর্নমেন্টের একটা বিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্টিফাইড করে, সেল কে করবে? আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেল করবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্টিফাইড দেবে বা সার্টিফিকেশন দেবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেল করবে। ঠিক আছে? সেটা হচ্ছে ট্রেজারি বিল। আচ্ছা, এটা হচ্ছে শর্ট টার্ম বা লো টাইম টেবিল, মেনলি শর্ট টার্ম, স্পেশালি উইথিন 1 year, বা লেস দ্যান 1 year,
লেস দ্যান 1 ইয়ার, সেটা হচ্ছে ট্রেজারি বিল। তো এখানে অ্যান্সার হবে অপশান এ 91 ডেজ। 1 থেকে 91 ডেজ একটা হয়, 1 থেকে 182 দিন একটা হয়, আর 1 থেকে 364 দিন একটা হয়। 365 এখানে অপশানটা কেন নয়, কারণ হচ্ছে 365 দিন হয়ে গেলে 1 ইয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি বলেছি লেস দ্যান 1 ইয়ার, 1 ইয়ারের লেস দ্যান, সেই জন্য এটা ট্রেজারি বিল, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার অপশান এ। এবার দেখে নিই এই তিনটে বিল কবে কবে শুরু হয়েছিল, ট্রেজারি বিল কবে কবে শুরু হয়েছিল। ফার্স্ট ট্রেজারি বিল শুরু হয়েছিল বা 1992 সালে 364 দিনের ট্রেজারি বিল। 1992 সালে 364 দিনের ট্রেজারি বিল শুরু হয়েছিল। আচ্ছা, 182 দিনের যে ট্রেজারি বিল সেটা শুরু হয়েছিল 1986 সালে, 1986 সালে। আর 91 দিনের ট্রেজারি বিল শুরু হয়েছিল 1993 সালে, 1993, মনে থাকবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আরেকটা ট্রেজারি বিল বা ইন্টারমিডিয়েট ট্রেজারি বিল বেরিয়েছিল, যেটা 14 দিনের ট্রেজারি বিল কবে বেরিয়েছিল, 1997 সালে, যেটা আর এখন এক্সিস্ট করে না। কারেন্টলি এই তিনটে ট্রেজারি বিল চলছে, এখন 14 দিনের ট্রেজারি বিল চলছে না, এটা এক্সিস্ট করে না। বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে 91 ডেজ, 182 ডেজ, 364 ডেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, Indian foreign exchange reserve comprises of option A gold and HDR special drawing rights, HDR means special drawing rights, reserve tench position, এটা POSITION হবে, reserve tench position RTP in the IMF International Monetary Fund. নেক্সট ফরেন কারেন্সি অ্যাসেট, FCA ফরেন কারেন্সি অ্যাসেট। তো অ্যান্সার হবে অল অফ দিস, অ্যান্সার হবে দিল্লি অল অফ দিস। একটু বলে দিই, গোল্ড, সোনা মানে গোল্ড মানে তো সোনা, আমরা সব কিছু জানি, গোল্ডে যেটা রিজার্ভ করে রাখে সেটা গোল্ড। আচ্ছা, বাকিগুলো দেখে নিই। HDR স্পেশাল ড্রয়িং রাইটস, IMF-এ মেম্বারশিপ পেতে গেলে একটা ফি প্রদান করতে হয়, যেটাকে কোটা বলা হয়, সেই কোটার একটা পার্সেন্টেজ যখন পেয়ে থাকে বা ডোনেশন হিসাবে পায়, সেটাকে HDR বলা হয়, স্পেশাল ড্রয়িং রাইটস। সেই কোটার একটা পার্সেন্টেজ যখন IMF-এর যে মেম্বারশিপ ফি তার পার্সেন্টেজে একটা ডোনেশন পেয়ে থাকে, বা IMF একটা কোনো মেম্বার কান্ট্রিকে তার পার্সেন্টেজে ডোনেশন দিতে পারে, সেটা স্পেশাল ড্রয়িং রাইটস। আচ্ছা, রিজার্ভ টেন্চ পজিশন কী জিনিস, RTP কী জিনিস জেনে নিই না। IMF-এর যে কোটা তার থেকেও বেশি একটা অ্যামাউন্ট INR-এ জমা থাকে IMF-এর কাছে, মানে মেম্বার কান্ট্রির কারেন্সিতে, যে কোনো মেম্বার কান্ট্রির কারেন্সি, ইন্ডিয়ার ক্ষেত্রে INR, ইন্ডিয়ান ন্যাশনাল রুপি, সেই INR-এ একটা অ্যামাউন্ট কারেন্সি জমা রাখে IMF নিজের কাছে। সেই টাকা সেই INR কোটার থেকে বেশি হয়। এবার এই টাকাটা স্পেশালভাবে IMF জমা রাখে, কারণ তুমি যদি লোন নাও IMF-এর কাছ থেকে, বা IMF যদি লোন দেয়, যদি শোধ করতে না পারো, তখন ওই ট্রেঞ্চ থেকে কাটে, রিজার্ভ ট্রেঞ্চ থেকে। তো এই যে ব্যাপারটা, INR থেকে এই যে রিজার্ভ যে অ্যামাউন্টটা, সেই রিজার্ভ অ্যামাউন্ট থেকে কোটা বাদ দিলে, যে মেম্বারশিপ ফি বাদ দিলে যে অ্যামাউন্টটা পড়ে থাকে, সেটা হচ্ছে রিজার্ভ ট্রেঞ্চ পজিশন। বোঝা গেল আশা করছি। নেক্সট যেটা রয়েছে ফরেন কারেন্সি অ্যাসেট, মানে রিজার্ভ ব্যাংকের লকারে ডলার, পাউন্ড, ইউরো এরকম দামি যে কী বলা যায় কারেন্সি জমা আছে, সেটা ফরেন কারেন্সি অ্যাসেট। তো অ্যান্সার হবে অল অফ দিস বা অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে, সবগুলোই থাকে। আচ্ছা, একটা ছোট্ট ইনফরমেশান, এই মুহূর্তে 2021-এর 24শে জুন, এই ডেট ওয়াইজ ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ হচ্ছে $608.999 বিলিয়ন, $608.999 বিলিয়ন, বা অ্যাপ্রক্সিমেটলি $609 বিলিয়ন, ঠিক আছে। এটা হচ্ছে কারেন্ট ফরেন রিজার্ভ। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট লিস্টেড ইন নবরত্নস। নবরত্নস কি জিনিস একটু ছোট্ট করে বলে দিই। পাবলিক সেক্টর ইউনিটস, PSU, পাবলিক সেক্টর ইউনিট, সেই অনেকগুলো পাবলিক সেক্টর ইউনিটের মধ্যে 3 ক্যাটাগরি রয়েছে, মহারত্ন, নবরত্ন আর মিনিরত্ন। কিভাবে ডিপেন্ড করা হয় না, মহারত্নর ক্ষেত্রে সম্পত্তির পরিমাণ, কোনো একটা পাবলিক সেক্টর ইউনিটের সম্পত্তির পরিমাণ যদি 15,000 কোটি টাকার বেশি হয়, আর বছরে টার্নওভার 25,000 কোটি টাকার বেশি হয়, বছরে প্রফিট 5,000 কোটি টাকার বেশি হয়, আর প্রিভিয়াসলি নবরত্নতে ছিল, এটা ক্রনোলজিক্যাল অর্ডারে সাজিয়েছি, মানে এটা সবথেকে বড়, এটা মিডিলে, এটা নিচে। তো তাহলে কি বললাম, সম্পত্তির পরিমাণ 15,000 কোটি টাকা, বছরে টার্নওভার 25,000 কোটি টাকা, প্রফিট 5,000 কোটি টাকা, আর আগে নবরত্ন ছিল, সেই কোম্পানি মহারত্ন হবে। এরকম মহারত্ন কটা আছে? এরকম মহারত্ন আছে 10টা, মহারত্নর নাম্বার হচ্ছে 10টা। আচ্ছা, নেক্সট নবরত্নের প্রফিটের পরিমাণ 1,000 কোটি টাকা, আরও কিছু রয়েছে, অনেক কন্ডিশন রয়েছে, সেগুলো যাচ্ছি না। তো সেই নবরত্নের সংখ্যা হচ্ছে 14টা, আর মিনিরত্নের 2টো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1-এ আছে 62টা, ক্যাটাগরি 2-তে আছে 12টা,
ক্যাটাগরি 2-তে আছে 12টা, টোটাল 74 মিনিরত্ন, বা কখনো 73ও ধরা হয়, ঠিক আছে, 73ও ধরা হয়, কারণ ওইগুলোর অনেক রকম কন্ডিশন আছে, তো কন্ডিশন ফেল করে গেলে তখন ওটা চেঞ্জ হয়ে যায়। তো আশা করছি বোঝা গেল মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন। এবার কোশ্চেনে আসা যাক, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট লিস্টেড নবরত্ন, নবরত্নে কোনটি নেই? ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটা রয়েছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এটা রয়েছে, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এটাও রয়েছে, লাস্ট এটা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এটা নেই, এটা হচ্ছে মহারত্নর আন্ডারে, এটা মহারত্ন আন্ডারে রয়েছে এনটিপিসি, যে 10টা মহারত্ন রয়েছে সেই 10টা মহারত্নের আন্ডারে এনটিপিসি রয়েছে। আমি এই মহারত্ন, নবরত্ন আর মিনিরত্ন দিয়ে একটা ভিডিও দিয়ে দেবো তোমাদের, যাতে সুবিধে হয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি আছে? CSIR এর ফুল ফর্ম কি? কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। বলে রাখি এটা এস্টাবলিশড হয় 1942 1942 সালের 26শে সেপ্টেম্বর, 1942 সালের 26শে সেপ্টেম্বর। কে করেন আমরা নামটা হয়তো অনেকেই জানি না বা জেনেও থাকতে পারি, দুজন করেন, ঠিক আছে। এক হচ্ছেন রামাস্বামী মুদালিয়ার, রামাস্বামী মুদালিয়ার, রামাস্বামী মুদালিয়ার। আরেকজন আছেন যার নাম অনুসারে একটা প্রাইজ চলে, শান্তি স্বরূপ ভাটনগর, শান্তি স্বরূপ ভাটনগর, SS ভাটনগর। এই দুজন মিলে 1942 সালে CSIR এস্টাবলিশ করেন, ঠিক আছে। এটা কিন্তু স্বাধীনতার আগে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, আর দুটো ইনফরমেশন দিয়ে রাখি, CISR এর চেয়ারম্যান বা চেয়ারপারসন কে হয়ে থাকেন? প্রধানমন্ত্রী। এর যে চেয়ারম্যান বা প্রেসিডেন্ট বলা যেতে পারে, চেয়ারম্যান নয়, প্রেসিডেন্ট, CSIR এর প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট, ইনি তো প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট হন মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ সায়েন্স অফ টেকনোলজির যিনি মিনিস্টার থাকেন তিনি হচ্ছেন এর ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকেন। আচ্ছা, আরেকটা জিনিস, শান্তি স্বরূপ ভাটনগর প্রাইজ, শান্তি স্বরূপ ভাটনগর প্রাইজ কবে থেকে দেওয়া শুরু হয়? 1958, 1958 সাল থেকে শান্তি স্বরূপ ভাটনগর প্রাইজ দেওয়া হয়। কেন দেওয়া হয় না? সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপরে বেস্ট করে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া পাবলিশ করলে তার জন্য শান্তি স্বরূপ ভাটনগর প্রাইজ দেওয়া হয়ে থাকে। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। তাহলে অ্যান্সার হবে অপশান এ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, দ্য ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স is released by World Bank, World Trade Organization, Global Innovation Policy Center, Institute of Transparency. অ্যান্সার হবে অপশান সি, গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার। গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার সম্পর্কে একটু বলে দিই, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট চেম্বার অফ কমার্স, চেম্বার অফ কমার্সের একটা ডিপার্টমেন্ট, গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার। US চেম্বার্স অফ কমার্সের একটা ডিপার্টমেন্ট, গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার। এরাই 2007 সাল থেকে প্রতি বছর ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, মানে নতুন করে প্রপার্টি তৈরি হচ্ছে, বিজনেস প্রপার্টি তৈরি হচ্ছে, তার ইন্ডেক্স তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, ছোট্ট ইনফরমেশন, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2020 সালের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ফার্স্ট রয়েছে USA, সেকেন্ড রয়েছে ইউনাইটেড কিংডম, থার্ড রয়েছে ফ্রান্স, ঠিক আছে, ফোর্থ রয়েছে জার্মানি, আচ্ছা, ফিফথ রয়েছে সুইডেন। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 40, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে 2020 বা 2020 সালে 40 র্যাঙ্ক করেছে। ফার্স্ট USA, সেকেন্ড UK, থার্ড ফ্রান্স, ফোর্থ জার্মানি আর ফিফথ সুইডেন। তাহলে অ্যান্সার হবে গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার। নেক্সট কোশ্চেন, Spice Plus is an initiative of which ministry or government agency? SEBI, Securities and Exchange Board of India, Finance Ministry, Corporate Affairs, Spice Bond. অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। কি জিনিস এটা? এটা হচ্ছে এর ফুল ফর্ম আছে, স্পাইসের ফুল ফর্ম আছে, ফুল ফর্মটা এত বড় ফুল ফর্ম লেখা যাবে না, আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও বা নোট ডাউন করে নিতে পারো। সিম্পলিফাইড প্রোফর্মা ফর ইনকর্পোরেটিং কোম্পানি ইলেকট্রনিক্যালি প্লাস। তাহলে কি বললাম? সিম্পলিফাইড প্রোফর্মা ফর ইনকর্পোরেটিং কোম্পানি ইলেকট্রনিক্যালি প্লাস। এটা কি? এটা অ্যাকচুয়ালি ওয়েব ফর্ম মানে ডিজিটাল ফর্ম, ওয়েব লাইনে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম। নতুন করে বিজনেস করতে গেলে যে ফর্ম ফিল আপ করতে হয় সেটাই হচ্ছে এই জিনিস। কে তৈরি করেছে বলে রাখি, এটা 2016তে ইন্ট্রোডিউস হয় অ্যাজ স্পাইস ই নামে, SPICE নামে, ঠিক আছে, স্পাইস ই নামে।
সেটাই স্পাইস প্লাস হয়ে গেছে, জাস্ট একটু আপগ্রেডেশন করা হয়েছে। আচ্ছা, কে কে করেছে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, সরি, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর সঙ্গে জড়িয়ে আছে, বা এর সঙ্গে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আর স্টেট গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, এই কি বলা যায় ওয়েব ফর্ম লঞ্চ করে। আশা করি বোঝা গিয়েছে। তাহলে অ্যান্সার হবে কর্পোরেট অ্যাফেয়ার্স। এটা হয় 2016তে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি অ্যাপ্রুভ দ্য সাইনিং অফ ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেশন উইথ হুইচ কান্ট্রি? অ্যান্সার হবে শ্রীলঙ্কা। ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেশন, এটার ফুল ফর্ম, শর্ট ফর্ম হচ্ছে ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেশন অ্যাগ্রিমেন্ট, DTAA, ঠিক আছে। আচ্ছা, এটা কী জিনিস বলে দিই না, আমাদের কান্ট্রির কোনো লোক যদি বিদেশে কাজ করতে যায়, বিদেশে ইনকাম করতে যায়, সাপোজ এখানে শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কা বা ইউএসএ ধরে নিলাম, আমাদের এখানকার কোনো পার্সন বা ইন্ডিয়ান সিটিজেন, ন্যাশনাল সিটিজেন কিন্তু ইন্ডিয়াতে আছে, তো ইন্ডিয়ান সিটিজেন যদি আমেরিকাতে জব করতে চায়, তো সেক্ষেত্রে আমেরিকাতে ইনকাম করছে, সেই কারণে আমেরিকাকে একটা ট্যাক্স দিতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের দেশের নাগরিক ইনকাম করছে, আমাদের দেশকে ইনকাম ট্যাক্স দিতে হবে। মোদ্দা কথা হচ্ছে এই, তো সেই কারণে তাহলে একজন ব্যক্তিকে দুবার ট্যাক্স দিতে হচ্ছে। সেই ডবল ট্যাক্সেশন বেরিয়ার্স থেকে কি বলা যায় মুক্ত করার জন্য এই ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেশন অ্যাক্ট বা এগ্রিমেন্ট তৈরি হয়। এর ইতিমধ্যে প্রায় 85টা কান্ট্রির সঙ্গে ইন্ডিয়ার ডবল ট্যাক্সেশন এই এগ্রিমেন্ট চলছে। 88টা কান্ট্রির সঙ্গে ডবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট কনফার্ম হয়েছে, বাট ইমপ্লিমেন্ট হয়েছে 85টা কান্ট্রির সঙ্গে চলছে। রিসেন্টলি শ্রীলঙ্কার সঙ্গে হয়েছে, অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার সঙ্গে 2013 সালে কিন্তু হয়েছে, ঠিক আছে। 2013 সালে শ্রীলঙ্কার সঙ্গে হয়েছে, সেইটা আবার ঘুরে মানে মডিফাই করা হয়েছে, এই ট্যাক্সেশন সিস্টেমটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। 2013 সালে হয়েছিল, এটা 2020 সালে আবার মডিফাইড করা হয়েছে, আর কিছুই না। এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যান্সার হবে শ্রীলঙ্কা। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ইউনানি ডে মার্কস দ্য বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ ইন্ডিভিজুয়াল? অ্যান্সার হবে হাকিম আজমল খান। এনার সম্পর্কে একটু বলে দিই, ইনি একজন ডাক্তার ছিলেন যিনি স্পেশালি ইউনানি বা আয়ুর্বেদ চিকিৎসা বা স্পেশালি ইউনানি চিকিৎসার ওপরে বিশ্বস্ত ছিলেন বা চিকিৎসা করতেন। ওই ফিল্ডে উনি নিজের কার্যকলাপ ছেড়ে দিয়ে গেছেন, বা যাই হোক অনেক কিছু করে দিয়ে গেছেন। আচ্ছা, ইউনানি কে করেছে? মিনিস্ট্রি অফ আয়ুষের ফুল ফর্ম কি? এ ফর আয়ুর্বেদ, ওয়াই ফর যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি, ইউ ফর ইউনানি, এস ফর সিদ্ধা, এইচ ফর হোমিওপ্যাথি। আয়ুষ ফুল ফর্ম বোঝা গেল। একটা ছোট্ট কথা বলে রাখি, ওয়ার্ল্ড ইউনানি ডে হিসেবে পালন করা হয়, ডেটটা হচ্ছে 11 ফেব্রুয়ারি, প্রত্যেক বছর 11 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ইউনানি ডে হিসেবে পালন করা হয়। হাকিম আজমল খানের 2018 সালে 150তম বার্থ অ্যানিভার্সারির জন্য 11 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ইউনানি ডে হিসেবে ঘোষণা করা হয়। অ্যাকচুয়ালি এটা কিন্তু 2017 সাল থেকে বা 2017 সালে ফার্স্ট ইউনানি ডে হিসেবে অবজার্ভ করা হয়। 2017 সালের 11 ফেব্রুয়ারি ফার্স্ট ইউনানি ডে হিসেবে অবজার্ভ করা হয়। তারপরে সেকেন্ডে হচ্ছে ওনার 150 বছর জন্ম পূরণ হয়, ঠিক আছে। সেই থেকেই ওয়ার্ল্ড ইউনানি ডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্স নিউ ডিনমিনেশন, এটা ডিনমিনেশন হবে, বি হবে না, এটা এন হবে। ডিনমিনেশন অফ হুইচ কারেন্সি নোট? 10, 20, 1, 5। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ নতুন করে টাকা ছাপানো বা নতুন করে নোট ইস্যু করা, 1 টাকার নোট। স্পেশালি আমরা জানি যে পুরোনো দিনে 1 টাকার নোট বা 2 টাকার নোট তৈরি হতো, নোটগুলো তৈরি হতেই এত খরচা হতো, যার জন্য তাদের ফেস ভ্যালুর থেকে ইন্ট্রিনসিক ভ্যালু বেশি হতো, তাই নোটগুলোকে অ্যাবলিশ করে দেওয়া হয়। কিন্তু আবার ঘুরে ফেব্রুয়ারি 2020 থেকে 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই নোট আবার ঘুরে নতুনভাবে পাবলিশ করে, অনেকের কাছে অনেকে পেয়ে থাকতে পারবে হয়তো। নেক্সট কোশ্চেন, ফিনান্স কমিশন কনসিস্ট অফ অপশন বম্বে, চেয়ারম্যান অফ 4 আদার মেম্বার্স, চেয়ারম্যান অ্যান্ড 4 আদার মেম্বার্স, একজন চেয়ারম্যান থাকবে আর 4 আদার্স মেম্বার্স থাকবে। আচ্ছা, দু একটা ইনফরমেশন বলে দিই, ফিনান্স কমিশন কবে প্রতিষ্ঠা হয়? 1951 সালের 22 নভেম্বর। কে প্রতিষ্ঠা করেন? বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করেন 1951 সালের। আচ্ছা, কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেলে রয়েছে ফিনান্স কমিশন? এটা কনস্টিটিউশনের কোশ্চেন। 280, আর্টিকেল নাম্বার 280, 280 নম্বর আর্টিকেলে ফিনান্স কমিশনের আমরা কি বলা যায় ডেফিনেশন বা ইন্ট্রোডাকশন পেয়ে থাকি। বোঝা গেল, 1951 সালের 22 নভেম্বর এস্টাবলিশড হয়, বি আর আম্বেদকর এস্টাবলিশ করেন, আর আর্টিকেল 280। আচ্ছা,
হেডকোয়ার্টার কোথায় এই মুহূর্তে ফিনান্স কমিশনের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে হচ্ছে হেডকোয়ার্টার। আচ্ছা এই মুহূর্তে ফার্স্ট ফিনান্স কমিশন পিরিয়ডটা কত, 1952 থেকে 57 আর দু একটা ইনফরমেশন দিয়ে রাখি। ফিনান্স কমিশন কে রেগুলেট করেন বা কনস্টিটিউট বাই প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন ফিনান্স কমিশন রেগুলেট করেন। ফিনান্স কমিশনের চেয়ারম্যান আর 4 আদার্স চেয়ারম্যানকে কে রিক্রুট করেন, প্রেসিডেন্ট। রিসেন্ট কোন ফিনান্স কমিশন চলছে, 15th ফিনান্স কমিশন চলছে, টাইম পিরিয়ড 2020 থেকে 2026 পর্যন্ত। আচ্ছা ফিনান্স কমিশনের বর্তমান চেয়ারম্যানকে দেখে নিই, নন্দকিশোর সিং, নন্দকিশোর সিং। আচ্ছা ফিনান্স কমিশনের ফাংশন কি, ফিনান্সিয়াল রিলেশন বিটুইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল, এদের মধ্যে ফিনান্সিয়াল রিলেশন বজায় রাখা, ঠিক আছে। ওকে তাহলে অ্যান্সার হবে 4 চেয়ারম্যান অ্যান্ড আদার্স মেম্বার। নেক্সট কোশ্চেন, সিলভার ফাইবার রেভলিউশন ইজ রিলেটেড উইথ কটন। সিলভার ফাইবার রেভলিউশন ইজ রিলেটেড উইথ কটন। আচ্ছা জুট কি হবে, জুট হবে গোল্ডেন ফাইবার রেভলিউশন, জুট। আচ্ছা আর্টিফিশিয়াল ফাইবার এটা তো কোনো না, সিল্কের রেভলিউশন ইন্ডিয়াতে হয় না। আচ্ছা সিলভার ফাইবার রেভলিউশন, শুধু সিলভার রেভলিউশন হচ্ছে এগ অ্যান্ড পোলট্রি। আচ্ছা অনলি গোল্ডেন রেভলিউশন, শুধু গোল্ডেন রেভলিউশন হচ্ছে হর্টিকালচার মিনস হচ্ছে উদ্যান প্রতিপালন, আর এর সঙ্গে হচ্ছে হানি, মধু, এটা হচ্ছে অনলি গোল্ডেন রেভলিউশন। আর অনলি সিলভার রেভলিউশন হচ্ছে এগ অ্যান্ড পোলট্রি। তাহলে বোঝা গেল, তাহলে অ্যান্সার হবে এখানে কটন, সিলভার ফাইবার রেভলিউশন। নেক্সট কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল অফ আরবিআই। এটা হবে অফ আরবিআই, আমাদের ক্রেডিট কন্ট্রোল, ইকোনমিতে ক্রেডিট কন্ট্রোল বা ঋণ নিয়ন্ত্রণ কে করে থাকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তার দুটো প্রসিডিওর, একটা কোয়ান্টিটেটিভ প্রসিডিওর আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ প্রসিডিওর। একটা কোয়ান্টিটেটিভ প্রসিডিওর আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ প্রসিডিওর। তো কোয়ান্টিটেটিভ প্রসিডিওরে কী কী আছে, ব্যাঙ্ক রেট আছে, এসএলআর আছে, স্ট্যাচুটারি লিকুইড রেশিও আছে, ওপেন মার্কেট অপারেশন আছে, আরেকটা আছে সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও। আচ্ছা তাহলে অপশান থাকলো মার্জিন রিকোয়ারমেন্টস ইজ আ কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, আর আছে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, মার্জিন রিকোয়ারমেন্টস। সেই মার্জিন রিকোয়ারমেন্টস এরকম আর কি কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল রয়েছে, রেশনিং ক্রেডিট যেটা ম্যাক্সিমাম লিমিট অফ লোন, তারপর ডিরেক্ট ক্রেডিট কন্ট্রোল, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, মোরাল সেশন মেথড, এটসেট্রা যেগুলো রয়েছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে মার্জিন রিকোয়ারমেন্টস। নেক্সট কোশ্চেন নাম্বার 16, ফার্স্ট গভর্নর অফ আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর যিনি ইংরেজ ছিলেন, ওসবর্ন স্মিথ। কত সাল দেখে নিই, 1935 1 এপ্রিল, 1935 সালে 1 এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয়। কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি হয় না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934। এই অ্যাক্টের দ্বারা 1935 সালে 1 এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয়, যার ফার্স্ট গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ, ঠিক আছে। আচ্ছা আরেকটা কোশ্চেন দিয়ে দিই, আরেকটা কোশ্চেন আসে এখানে, যেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর। এখানে যদি ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর দিয়ে দেয় তখন অ্যান্সার আসবে সিডি দেশমুখ। ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর হচ্ছে সিডি দেশমুখ, মনে থাকবে। ফার্স্ট গভর্নর ওসবর্ন স্মিথ আর ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর হচ্ছে সিডি দেশমুখ। আরেকটা ছোট্ট ইনফরমেশন, 1935 সালের 1 এপ্রিল আরবিআই এস্টাবলিশড হওয়ার পর 1949 সালের 1 জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়। 1 জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়, ঠিক আছে। আচ্ছা আপ টু 1940 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর 1948 সালের জুন মাস পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক ছিল, পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক হিসেবে কাজ করেছিল যতক্ষণ না পাকিস্তান ন্যাশনাল ব্যাঙ্ক তৈরি হয়, ঠিক আছে। আরেকটা ইনফরমেশন, রিসেন্ট গভর্নর শক্তিকান্ত দাস। আরেকটা ইনফরমেশন, রিসেন্ট গভর্নর বা কারেন্ট গভর্নর শক্তিকান্ত দাস। প্রিভিয়াস গভর্নর কে ছিলেন, উর্জিত প্যাটেল। তার আগের গভর্নর ছিলেন রঘুরাম রাজন, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে ওসবর্ন স্মিথ ফার্স্ট গভর্নর, আর ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর সিডি দেশমুখ। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 17, ডিভ্যালুয়েশন অফ কারেন্সি লিডস টু। ডিভ্যালুয়েশন মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন ডোমেস্টিক কারেন্সি বা ইন্ডিয়ান কারেন্সির বলা যায় বা আইএনআর এর ভ্যালু ডিক্রিজ করে দেয়, তাকে ডিভ্যালুয়েশন বলা হয়। আর যখন
ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু ডিক্রিজ করতে বাধ্য করে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ওকে, সেটা ডেপ্রিসিয়েশন। যার এর ফলটা কী হবে, ডিভ্যালুয়েশন অফ কারেন্সি যদি হয় তাহলে তার ফল হচ্ছে ইনক্রিজ ইন ডোমেস্টিক প্রাইস, ডোমেস্টিক প্রাইসের ইনক্রিজ হবে, ডোমেস্টিক প্রাইসের ইনক্রিজ হবে, ঠিক আছে। কিন্তু এর এর থেকে মানে কি বলা যায়, ডোমেস্টিক প্রাইসের ইনক্রিজ হলে ইনফ্লেশন বাড়বে, তারপরে হচ্ছে এক্সপোর্ট চিপার হয়ে যাবে, ইম্পোর্ট কস্টলিয়ার হয়ে যাবে, অনেক কিছু হয়। ওকে, তো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, মানি পলিসি ইনক্রিজেস দ্য ইনফ্লেশন রেট ইজ নোন অ্যাজ, যে মানিটারি পলিসি বা মানি পলিসি ইনফ্লেশন ইনক্রিজ করে তাকে চিপ মানি পলিসি বলা হয় বা চিপ মানিটারি পলিসি বলা হয়। মানিটারি পলিসি কে ইমপ্লাই করে, মানিটারি পলিসি হচ্ছে আরবিআই ইমপ্লিমেন্ট করে, আর ফিসকাল পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আরবিআই যে মানিটারি পলিসি ইনক্রিজ করে, যে মানিটারি অ্যাপ্লাই করলে ইনফ্লেশন রেট ইনক্রিজ করে, সেটা চিপ মানিটারি পলিসি। কখন হয়, যখন হচ্ছে রিসেশন বা ডিফ্লেশন চলে, যখন ইকোনমিতে রিসেশন চলে বা ডিফ্লেশন, ডিফ্লেশন হচ্ছে ইনফ্লেশনের বিপরীত, মানে মার্কেট প্রাইস বা জেনারেল প্রাইস লেভেল দিন দিন কমতে থাকে, তখন এই চিপ মানিটারি পলিসি অ্যাপ্লাই করা হয়, যার জন্য ইনফ্লেশন রেট বাড়তে থাকে, মানে কম ইন্টারেস্ট রেটে লোন দেওয়া, কম ইন্টারেস্ট রেটে লোন দেওয়া, এটা হচ্ছে চিপ মানিটারি পলিসি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, হুইচ অথরিটি ইজ এন্ট্রাস্টেড উইথ দ্য টাস্ক অফ ওভারসিং ইমপ্লিমেন্টেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন ইন্ডিয়া? নীতি আয়োগ, পিএমও, প্রাইম মিনিস্টার অফিস, ক্যাবিনেট, নান অফ দিস। অ্যান্সার হবে নীতি আয়োগ। এটা আগে ছিল প্ল্যানিং কমিশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিশন, সরি ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি বা প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, it is an urban renewal and retrofitting program with mission to develop 100 cities all over the country, making them friendly and sustainable, making them friendly and sustainable. What it is? Smart cities mission. কবে শুরু হয়? 2015 সালে, 2015 সালে শুরু হয়। বলা হয় যে 2023 সালের মধ্যে ইন্ডিয়াতে 100টা স্মার্ট সিটি থাকবে। এটা খুব দুঃখের কথা, আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে একটু দুঃখ প্রকাশ করছি, কারণ একমাত্র এই স্কিমে একমাত্র ওয়েস্ট বেঙ্গল পার্টিসিপেট করেনি, একমাত্র ওয়েস্ট বেঙ্গল এই স্কিমে পার্টিসিপেট করেনি, আর কিছুই না। ওকে, নেক্সট কোশ্চেন। ও শেষ। থ্যাংক ইউ সবাইকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কোনো কমেন্ট জানানোর থাকলে কমেন্ট বক্সে কমেন্ট জানিও। থ্যাংক ইউ।